দেখ বোর্ড ঠিক দেখা যাচ্ছে তো? অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা বল। ওকে, চল যারা লাইভ করা তারা জয়েন হয়ে গেছে, যারা করার নয় তারা হবে না জয়েন। আজকে আমরা প্রথম হেডিং করব, আগের দিন আমরা পড়েছি ফোকাস দূরত্ব পর্যন্ত। আজ আমাদের হেডিং হবে গৌণ ফোকাস। মুখ্য ফোকাসের পরে হবে গৌণ ফোকাস, অর্থাৎ সেকেন্ডারি ফোকাস। গৌণ ফোকাস বা সেকেন্ডারি ফোকাস। তাহলে লিখবো আমরা আজকের প্রথম হেডিং গৌণ ফোকাস বা সেকেন্ডারি ফোকাস। গৌণ ফোকাস জানার আগে আমাদেরকে জানতে হবে ফোকাস তল। ফোকাস তল কি? ফোকাস তল বা ফোকাল প্লেন। তাহলে আমি একটা ছবি আঁকছি আগের দিনের মতো। আমাকে সবসময় দুটো করে ছবি আঁকতে হবে, একটা অবতল দর্পণের জন্য, একটা উত্তল দর্পণের জন্য। ঠিক আছে, দুটো ছবি আঁকছি। আগে আমার আঁকা হয়ে যাক, তারপর তোরা আঁকবি, ঠিক আছে?
আঁকলাম অবতল দর্পণ। এটা হচ্ছে অবতল দর্পণের প্রধান অক্ষ। অবতল দর্পণের প্রধান অক্ষ। এরপর আমরা আগের দিনে মুখ্য ফোকাস দেখার সময় আমরা রশ্মিগুলোকে প্রধান অক্ষের সমান্তরালে পাঠিয়েছিলাম, মানে সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরালে ছিল। এখন আমরা সিস্টেমটা একটু চেঞ্জ করছি। কি করছি না, এখন সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সাথে সমান্তরাল নেই, প্রধান অক্ষের সাথে আনত আছে, অর্থাৎ প্রধান অক্ষের সাথে একটা কোণ করে আছে তির্যক ভাবে। তবে আমরা বেশ কিছু রশ্মিকে এখন বাইরে থেকে নিয়ে আসব। রশ্মিগুলো পরস্পর সমান্তরাল হবে, রশ্মিগুলো পরস্পর সমান্তরাল হবে, কিন্তু রশ্মিগুলো প্রধান অক্ষের সাথে আর সমান্তরাল নয়। দেখ, রশ্মিগুলো পরস্পর সমান্তরাল, কিন্তু রশ্মিগুলো প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয়। আমার সাথে সাথে আঁকবি, একটু আস্তে আস্তে বলবি, দেরি হয় মানে তাড়াহুড়ো হয়ে যায়, আস্তে আস্তে বলবি। এখন এই রশ্মিগুলো প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর মিলিত হবে না, প্রধান অক্ষের উপর না মিলিত হয়ে এরা ফোকাস তলে মিলিত হবে। তাহলে স্যার ফোকাস তল কোনটা? না, এই গোলীয় দর্পণটা প্রধান অক্ষের সমান্তরালে যদি আমরা রশ্মি পাঠাতাম, তাহলে সেই রশ্মিগুলো গোলীয় দর্পণকে কোনো না কোনো বিন্দুতে ছেদ, প্রধান অক্ষকে কোনো না কোনো বিন্দুতে ছেদ করত। দেখ, যদি আমরা এভাবে প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি পাঠাই, তাহলে সে গোলীয় দর্পণকে, গোলীয় দর্পণের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে মুখ্য ফোকাস বা ফোকাস। তাহলে এই বিন্দুটার এখন কি নাম? এটার নাম এখন ফোকাস। কিন্তু এই তির্যক রশ্মিগুলো, অর্থাৎ যারা প্রধান অক্ষের সাথে আনত আছে, ইনক্লাইন্ড আছে, এই প্রধান অক্ষের সাথে আনত রশ্মিগুলো প্রতিফলনের পর এরা কিন্তু প্রধান অক্ষকে ছেদ, মানে প্রধান অক্ষের কোনো বিন্দুতে গিয়ে মিলিত হবে না, প্রধান অক্ষের কোনো বিন্দুতে গিয়ে মিলিত হবে না, এরা অন্য কোনো জায়গায় মিলিত হবে। এরা কোথায় মিলিত হবে? দেখ, এবার আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, কারণ আমার এখানে ফোকাস বিন্দুটা শুধুমাত্র প্রয়োজন, আমি নিয়ে নিয়েছি। আমরা আগের থেকে জানি যে কোনোটা গোলীয় দর্পণের মুখ্য ফোকাস আমরা কেমন করে পাই। আগের দিনে দেখেছি না, প্রধান অক্ষের সমান্তরালে রশ্মিগুচ্ছ পাঠানো হয়, তারা গোলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় সেটাই হচ্ছে ওই গোলীয় দর্পণটার মুখ্য ফোকাস। তাহলে আমরা এখন মুখ্য ফোকাস পেয়ে গেছি এফ। এই মুখ্য ফোকাস এফ এর সাথে আমরা একটা কাল্পনিক তল কল্পনা করব, যে তলটা এই ফোকাস বিন্দুর সাথে লম্বভাবে আছে, অর্থাৎ ফোকাস বিন্দুর সাথে লম্বভাবে একটা কাল্পনিক তল। কি বললাম? মুখ্য ফোকাস বিন্দুর সাথে একটা লম্বভাবে অবস্থিত কাল্পনিক তল, একটা কাল্পনিক তল। আমরা একটা তল কল্পনা করছি।
দেখ, মুখ্য ফোকাসের সাথে লম্বভাবে, মুখ্য ফোকাসের সাথে লম্বভাবে একটি তল কল্পনা করা হলো, যে তলটিকে বলা হচ্ছে ফোকাস তল। কোন গোলীয় দর্পণের ফোকাস তল হলো সেই তল, না একটি কাল্পনিক তল যে তলটি রয়েছে মুখ্য ফোকাসের সাথে লম্বভাবে, অর্থাৎ মুখ্য ফোকাসের সাথে লম্বভাবে কাল্পনিক তলই হলো ফোকাস তল। কাল্পনিক তলই হলো ফোকাস তল। বোঝা গেছে ফোকাস তল কথাটা? তাহলে আমরা ফোকাস তলের ডেফিনিশনটাকে লিখে নেব বাম দিকে, এটা ফোকাস তল। তাহলে আমরা এখানে লিখব প্রথমে, দেখ, গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে এবং ওই দর্পণের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে, এবং ওই দর্পণের প্রধান অক্ষের সাথে লম্বভাবে, ফোকাসের সাথে লম্বভাবে আর প্রধান অক্ষের সাথে লম্বভাবে একই জিনিস। আমরা প্রধান অক্ষের সাথে লম্বভাবে বলবো, কারণ প্রধান অক্ষের সাথে লম্বভাবে বুঝতে সুবিধা হবে। এটা প্রধান অক্ষ, এর সাথে লম্বভাবে একটা তল, একটা প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষ, এর সাথে লম্বভাবে একটা তল কল্পনা করব আমরা, এবং সেই তলটা মধ্যে ফোকাস, মুখ্য ফোকাস বিন্দু থাকবে, অর্থাৎ মুখ্য ফোকাস বিন্দুকে রেখে প্রধান অক্ষের সাথে লম্বভাবে একটা তল কল্পনা করা হলো। কি লিখেছি? গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে এবং ওই দর্পণের প্রধান অক্ষের সাথে লম্বভাবে যে তল কল্পনা করা হয়, পুরোটা কল্পনা, যে তল কল্পনা করা হয়, কমা, তাকে ফোকাস তল বলে। তাকে ফোকাস তল বলে। নিশ্চয়ই ছবি দেখে বুঝতে পারছিস ফোকাস তল কোনটা। আমি যে জায়গাটা, যে তলটা ব্লক করেছি, এই তলটা হচ্ছে ফোকাস তল। দেখ, একটা তল, একটা সাবপ্লেন, একটা তল যেটার মধ্যে ফোকাস বিন্দু আছে এবং যেটা প্রধান অক্ষের সাথে লম্বভাবে আছে। তাহলে প্রধান অক্ষের সাথে লম্বভাবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যে তল কল্পনা করা হয় তাকে বলা হচ্ছে ফোকাস তল। বোঝা গেছে? ধর এটা প্রধান অক্ষ, এই লাঠিটা হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এবারে এইটা হচ্ছে ফোকাস তল, এইটা হচ্ছে মানে এইভাবে আছে। ফুটা করে দিতে হবে, ফুটা করে দিচ্ছি 1 মিনিট দাঁড়া। তোদের পরীক্ষার খাতা তাহলে আমাকে ফুটা করতে হবে। দেখ, এইটা হচ্ছে ফোকাস তল, দেখতে পাচ্ছিস কেমন ভাবে আছে? এটা তল যেটা প্রধান অক্ষের সাথে লম্ব ভাবে আছে এবং এখানে কি আছে, এবং এই তলের মধ্যে কি পড়েছে? ফোকাস বিন্দু। এটা প্রধান অক্ষ, এই লাঠিটা হচ্ছে প্রধান অক্ষ। এই বিন্দুটা হচ্ছে মুখ্য ফোকাস। তাহলে দেখ, মুখ্য ফোকাসকে মাঝে রেখে বা মুখ্য ফোকাসকে সেই তলের মধ্যে রেখে একটা তল কল্পনা করা হয়েছে। এটা এইভাবে আছে,
মাথায় ঢুকলো সবাইকার যে ফোকাস তলটা কেমন ভাবে আছে? এটা হচ্ছে ফোকাস তল। দেখতে পাচ্ছিস ফোকাস তল? এই ছবির এটা হচ্ছে ফোকাস তল। তো এটাকে তো আঁকা যাবে না বোর্ডে, এটা আঁকা যাবে বোর্ডে, যার জন্য আমি ওটাকে ওইভাবে আঁকতে বাধ্য হয়েছি। দেখেন এইভাবে আছে ফোকাস তল, বোঝা গেছে সবাইকার ফোকাস তলটা? তাহলে এইভাবে ফোকাস তল রয়েছে, হয়েছে। আর এই বিন্দুটা আছে প্রধান অক্ষের উপর, ফোকাস তলের মধ্যে রয়েছে মুখ্য ফোকাস। ওকে, এরপর এই রশ্মিগুলো অর্থাৎ প্রধান অক্ষের সাথে আনত রশ্মিগুলো এবার প্রতিফলন হবে। আনত রশ্মিগুলোর এবার প্রতিফলন হবে। ওই প্রধান অক্ষের সাথে আনত রশ্মিগুলো প্রধান অক্ষের সাথে সমান্তরাল আনত রশ্মিগুলো প্রতিফলনের পর তারা দেখ আবার একটা বিন্দুতে মিলিত হচ্ছে। তারা যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুটা কিন্তু ফোকাস তলে অবস্থিত, কিন্তু প্রধান অক্ষের উপর নয়। সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন প্রধান অক্ষের সাথে আনত হয়ে আপতিত হয়, প্রতিফলনের পর সেই সব রশ্মিগুচ্ছ ফোকাস তলে মিলিত হয়। সেই সব রশ্মিগুচ্ছ ফোকাস তলে মিলিত হয়। সেই বিন্দুকে বলা হয় এ ডট বা গৌণ ফোকাস। সেই বিন্দুকে বলা হয় গৌণ ফোকাস বা F1 দিতে, F আর এটা F1। F1 এই বিন্দুটা হচ্ছে মুখ্য ফোকাস আর এই বিন্দুটা হচ্ছে গৌণ ফোকাস, আর এই তলটা হচ্ছে ফোকাস তল, আর এই দর্পণটা হচ্ছে অবতল দর্পণ। এম ডট অবতল দর্পণ। অবতল দর্পণে আমরা গৌণ ফোকাসকে নির্ণয় করতে পেরেছি। বল এবার ফোকাস তল এবং গৌণ ফোকাস সবাইকার বোঝা গেছে কিনা একদম পরিষ্কার করে? টপিকটা ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয় আমরা তারপরে সংজ্ঞা লিখব এবং তার সাথে সাথে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রেও ছবিটা আঁকবো। তাহলে আমি এখন ফোকাস তলের ডেফিনেশনটা মুছতে পারি, এটা আমাদের অনেক আগে লেখা হয়ে গেছে। যদি কারো লেখা না হয়েছে আমি আরো 1 মিনিট সময় দিলাম, লিখে নাও, এই ছবিটা এঁকে নাও। এরপর আমরা গৌণ ফোকাসের সংজ্ঞা লিখব এবং তার সাথে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে গৌণ ফোকাসের ছবি আঁকবো। ঠিক আছে, কারো কোনো প্রবলেম নেই তো? তাহলে তোরা ওইদিকে ছবিটা আমি তোমার ডেফিনেশন লিখে দিই।
সমান্তরাল রশ্মিগুচ্ছ, প্রধান অক্ষের সাথে আনতভাবে গোলীয় দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস তলের উপর কোন একটি বিন্দু বিন্দুতে মিলিত হয় এবং উত্তল দর্পণের ক্ষেত্রে ছবি দেখব, তারপর তো লিখতে পারবো। আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখে নিয়েছি, আবার আমি পড়ে দিচ্ছি একবার। সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সাথে আনতভাবে গোলীয় দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস তলের উপর কোন একটি বিন্দুতে মিলিত হয় এবং উত্তল দর্পণের ক্ষেত্রে ভাষাটা কি হবে বলতে গেলে উত্তল দর্পণের ক্ষেত্রে মিলিত হবে না, মনে হবে যে অপসৃত হচ্ছে বলে মনে হবে। সেটা আমরা ছবি আঁকার পরে সিদ্ধান্ত নিতে পারবো অপসৃত হচ্ছে না অন্য কিছু হচ্ছে। উত্তল দর্পণ প্রধান অক্ষরে টেনে দিচ্ছি। এরপর কিছু রশ্মি আমরা পাঠাবো। হয়েছে সবাইকার আঁকা।
দেখ এবার এখানে এখানে প্রধান অক্ষ কিন্তু এইটা, এটা কিন্তু নয়, ঠিক আছে। এই ক্ষেত্রে রশ্মিগুলোকে আমি সমান্তরাল নিতে পারি। কারণ সংজ্ঞাটা ভালো করে পড়, হয়েছে। এরপরে এখানে আমি একটা ফোকাস বিন্দু তো পাবোই, ছবিটা পুরো আঁকা হোক, তারপর তোমরা আঁকবে। দেখ ঠিক আছে, এবারে গৌণ ফোকাস। দাঁড়া বাবা, লিখতে তবে সরাবো, আমি তাকে আঁকি তারপর সরে যাবো। আমি থাকলে দেখতে পাবে কি করে, আমি তো পুরো বোর্ডটা পুরো থেকেও বড়, পুরোটা আঁকা হয়ে গেলে আমি অবশ্যই সরে যাবো, তখন তোরা আঁকবি। লে আঁক, সবার পুরোপুরি হলে পরে আমি নেক্সট টপিকে যাবো। অত হড়বড়ানির কিছু নেই, ধীরে সুস্থে করো। একদম ধীরে সুস্থে। আমি যদি বোর্ডটা থেকে দূরে সরে যাই তাহলে সত্যি তো লিখবে কে, কি জ্বালাতন। আরে লেখার সময়টা তো আমার বোর্ডের কাছে থাকতেই হবে, ছবি তো এক সাইড দিয়ে আঁকা যাবে না। সিনেমা দেখতে যাই, ওই মাথাটা লাও, ওই পিঠটা সরাও, এই বাঁ দিকে হেলো। ও আঁকা, লেখা, দেখা,
সব কমপ্লিট হোক, তারপর আমি বাকি কথাগুলো বলবো। বুঝলি? হয়েছে? ফ্রিতে অ্যাডভাইস দিচ্ছে ওই জন্য একটু পাতলা হ, আর তুই ওই জন্য একটু লম্বা হ। পারবি হতে? তুই একটু লম্বা হ, তাহলে সব দেখতে পাবি। আমি পাতলা হয়ে যাচ্ছি, তুই একটু লম্বা হয়ে যা। আচ্ছা, সংজ্ঞাটা বাকি ছিল। এবং উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস তলের উপর ফোকাস তলের উপর বা ফোকাস তলের উপর স্থিত, যা বলবি, ফোকাস তলের উপর স্থিত কোনো একটি বিন্দু থেকে অপসৃত, মনে হচ্ছে যেন এই রশ্মিগুলো যদি এখানে আমরা চোখ রাখি তাহলে এই রশ্মিগুলো এখান থেকে আসবে, আর যদি আমরা এখানে চোখ রাখি তাহলে এই রশ্মিগুলো এখান থেকে আসছে। এ দেখবে F1 থেকে আসছে, এও দেখবে F1 থেকে আসছে। তাহলে ফোকাস তলে উপস্থিত কোনো একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। অপসৃত হচ্ছে বলে মনে হয়। পূর্ণচ্ছেদ। উক্ত বিন্দুকে দর্পণের গৌণ ফোকাস বলে। আমার কাছে জায়গা নেই, আর উপরটা মুছে দিচ্ছি। তাহলে উক্ত বিন্দুকে দর্পণের গৌণ ফোকাস দর্পণের গৌণ ফোকাস বলে। বিন্দু হচ্ছে F1, তাহলে আমরা গৌণ ফোকাস কাকে বলে জেনে গেলাম, উত্তল দর্পণের ক্ষেত্রে এবং অবতল দর্পণের ক্ষেত্রে। তোমরা সর্বদা এই রশ্মিগুলো নামকরণ করবে, উত্তল দর্পণ, অবতল দর্পণ লিখবে, প্রত্যেকটা পয়েন্টের নাম দেবে, প্রধান অক্ষ, কেন্দ্র, হ্যাঁ, যা খুশি দিতে পারিস, AB, BC, CD, DA, এইসব নামকরণ করবে সব সময়। বলো এবার, পুরোটা হয়েছে শেষ? ফেসবুক
মাঝে এইচডি দিচ্ছিল, বুঝলি, কিন্তু এখন দেখছি 360 পিক্সেল সোর্স দিয়ে রেখে দিচ্ছে। এইচডি অপশনটা আসছে না ফেসবুকে। হয়েছে হয়েছে কমপ্লিট হয়েছে। আমি তো সরে গেছি, অনেকক্ষণ সরে গেছি। তাহলে ছবি আঁকতে হচ্ছে, এটা বুঝতে পারছিস তো? প্রথম দিন বলেছিলাম যে প্রত্যেকটি কথার সাথে একটি করে করে ছবি থাকবে, সেটা মিলছে? নেক্সট হেডিং হবে গৌণ ফোকাস হয়ে গেল। আচ্ছা, এরপর আমাদেরকে অভিলম্ব অঙ্কন করতে শিখতে হবে। গোলীয় দর্পণের ক্ষেত্রে অভিলম্ব অঙ্কন। হেডিং করো। বলছি দুর্গাপূজার কি প্ল্যান? দুর্গাপূজার প্ল্যানটা হচ্ছে তো সপ্তমী দিনে গ্রামের বাড়ি যাব, অষ্টমী দিনে দুর্গাপুর যাব, আর নবমী দিনে বিষ্ণুপুর, আর দশমী দিনে অন্ধা সুপার স্পেশালিটি হসপিটাল। এই প্ল্যানে যদি কেউ আমার সাথে রাজি থাকিস তো নাম লিখাতে পারিস, আমি নাম লিখছি। ডাক্তার করে উঠতে বেরাবো, বালি বয় না, ডাক্তার মধ্যে ইট বালি বয়, ওরকম ডাক্তারের উপরে গদি পেড়ে দেবো খড় দিয়ে, ওটার উপরে সবাইকে চাপিয়ে দেবো। ড্রেস আমার পক্ষ থেকে সবাই পাবে একটা করে, ঠিক আছে? অ্যামাজন অর্ডার করেছি, অ্যামাজন থেকে ড্রেস চলে আসবে, নিজের নিজের পছন্দের মতো নিয়ে নিবি। এক একটা সেট 50-60 টাকা থাকবে, যেটা খুশি নিতে পারিস। কিন্তু ঘুরতে হবে এরকম, সপ্তমী দিন আমার গ্রাম, অষ্টমী দিন বাঁকুড়া, নবমী দিন দুর্গাপুর, আর দশমী দিন অন্ধা সুপার স্পেশালিটি হসপিটাল। বুঝলি তো? কারণ দশমী দিন আমরা সবাই করোনা আক্রান্ত হয়ে যাবো, ওখানে যে দশমী আমরা বিজয় দশমীটা ওখানে যে কাটাবো। এই প্ল্যানে যদি কেউ যেতে চাস তাহলে সে নাম লেখাতে পারিস আমার কাছে। বিনামূল্যে নাম লেখানো হচ্ছে, বিনামূল্যে ঘুরানো হবে এবং মুক্ত হস্তে বস্ত্র দান করা হবে। হয়েছে প্ল্যানটা কেমন? সপ্তমী অষ্টমী নবমী ঠিক ঘুরে নিবি, আর দশমী দিন বেডে যে শুয়ে যাবি। বেশি ঘোরাঘুরি করতে যাস না পুজোতে। মনে রাখবি পুজোতে সংক্রমণটা খুব প্রবল হারে বাড়বে। এক, টেম্পারেচার কম থাকবে। দুই, আমরা তখন অত হাত ধোয়া, মাস্ক পরা, স্যানিটাইজ ইউজ করা করতে পারবো না।
কারণ মণ্ডপে যখন যাবো ভালো ভালো জামা কাপড় পরে সেজে গুজে, তখন নিশ্চয়ই মাস্কটা পরবো না, ওটাই সবথেকে বড় ভুল হবে। 7-8 জন একসাথে আছি, মাস্ক না পরে মাস্ক খুলে সেলফি তুলবো বা ফটো তুলবো। আমরা যেমন 7-8 জন থাকবো, পাশেও আর 7-8 জন থাকবে, এইভাবে কিন্তু সংক্রমণটা খুব বাড়বে। আমরা গায়ের জোরে বাইরে বেরোচ্ছি, সব কাজ করছি হয়তো, কিন্তু মনে রাখবি এটা তো বলতে পারি না যে করোনা হচ্ছে না, হচ্ছে, মরছে না, মরছে। তাহলে হচ্ছে কাদের? আমাদের মতোই কারো না কারো। মরছে কারা? আমাদের মতোই কেউ না কেউ। তাহলে আমরা ঠিক কোথায় হয়েছি? না, আমরা মনের দিক থেকে অনেকটা ঠিক হয়ে গেছি। মনের দিক থেকে আমরা অনেকটা ঠিক হয়ে গেছি। কি বলবো বুঝতে পারলি? কালকে কলেজ মোড়ে রক্তদান শিবির ছিল, গিয়েছিলাম। তো সেখানে আমরা ছাড়াও আরো 6 জন রক্ত দিল, যারা করোনা রোগী, মানে আগে করোনা হয়েছিল, সেরে গেছে, তারা প্লাজমা দিল। 6 জনের মতো প্লাজমা দিয়েছে। তাহলে ধর আজকে অক্টোবর মাসে তাদের সাথে দেখা হচ্ছে, কথা বলছি, এক জায়গাতে গেছি, এক জায়গাতে রক্ত দেওয়া হলো, কিন্তু আজ থেকে 3 মাস আগে যদি নাম শুনতাম কারো করোনা হয়েছে, তো ঘর থেকে মনে হতো যেন পিছিয়ে যায়, একটু মনে হচ্ছে এগিয়ে গেছি তো পিছিয়ে গেলে। আস্তে আস্তে আমাদের ভয়গুলো কেটে যাচ্ছে, সাহস বেড়ে যাচ্ছে। কিন্তু দুঃসাহস ভালো নয়। ভয় কাটা ভালো, সাহসী হওয়া ভালো, কিন্তু দুঃসাহসী হওয়া একদমই ভালো না। কনফিডেন্স রাখ, কিন্তু ওভার কনফিডেন্স হলে সমস্যা। আমার কিছু হবে না, আমার করোনা হবে না, এটা সবথেকে বড় ভুল। সবসময় মনে রাখবি যে কোনো সময় যে কেউ এফেক্টেড হতে পারে এটাতে। কিভাবে হবে, কি করে হবে কেউ জানে না। বয়স, ধর্ম, বর্ণ দেখে কিন্তু এটা আসছে না। এবং দুর্গাপূজার সময় যতটা পারবি চেষ্টা করবি কিন্তু অ্যাভয়েড করার ভিড়টাকে। আর তোরা তো ভালো ভালো ড্রেস করে বেরোবি, তারা সেলফি ধর, ছবি তুলবি, বড় বড় ক্যামেরা কিনেছিস এখন আবার 64 মেগাপিক্সেলের, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাস্কটা পরেই ফটোটা তুলবি। এক্ষেত্রে যদি মাস্কটা তুই পরে থাকতে পারিস, আর যদি বাইরে খাবার না খাস, আর নিয়মিত যদি হাতটাকে স্যানিটাইজ করিস, তাহলে তুই বলতে পারিস যে আমার করোনা কোনো মতে হবে না। মাস্কটা কিন্তু এখানে খুব ম্যান্ডেটরি। তোরা বলবি হাওয়া স্যার মাস্কটা কি হচ্ছে? মাস্কটা অনেক কিছু হচ্ছে। এখন কিন্তু করোনা সেই শক্তি বা সেই জোর নেই যে তোকে দূর থেকে খুব জোর তোকে আকৃষ্ট করে নেবে। যতক্ষণ না ড্রপলেটস আসছে ততক্ষণ কিন্তু কিছু করতে পারছে না। তাহলে সেটাকে আটকানোর জন্য একটা নয়, পারলে 2টো করে মাস্ক পরবি পুজোতে। যেগুলো ওই হাসপাতালের মাস্কগুলো হয় না, ওই মাস্কগুলো পরলে বেশি ভালো হবে। ওগুলো পাতলা মাস্ক এবং 2টো একসাথে পরাও যাবে। আর যদি ওই আমার মতো সপ্তমী, অষ্টমী, নবমী করিস, তাহলে দশমীতে কিন্তু অন্ধাতে মাথায় রাখবি এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে কারা কারা আমার সাথে ঘুরতে যাবি একটু নামটা বলে দিবি, আমি নামগুলো লিখে নেবো। হ্যাঁ, কারণ ধর একটা ট্রাক্টরে তার বেশি ধরবে না, না ওটা ওই ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর করে দেবো, মাচা করে করে দিয়ে সবাই ওখানে বসিয়ে দেবো। হ্যাঁ, আর তোরা কিন্তু পঞ্চমী বা ষষ্ঠীর দিন এসে ড্রেসগুলো নিয়ে যাবি। হ্যাঁ, অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, পঞ্চমী দিন কিংবা ষষ্ঠীর দিন চলে আসবে সব। তোরা নিজের নিজের পছন্দের মতো একটা করে নিয়ে আসবি। আগের বছর যেমন দিয়েছিলাম, মনে আছে সবাইকার? আগের বছর যেমন দিয়েছিলাম এই বছরও সেরকম অর্ডার করেছি। তাহলে কিন্তু ভুলে যাস না সবাই। হ্যাঁ, একটা দুটো যার যেটা ইচ্ছা, তোরা ইচ্ছা নিয়ে নিবি। আমি প্রচুর অর্ডার করে দিয়েছি, প্রতি বছরই করি আর কি, নতুন করে বলার কিছু নেই। আগের বছরও তোরা পেয়েছিস দুর্গাপুজোর সময় আমার কাছ থেকে, এই বছরও নিবি। ঠিক আছে, যাই হোক, বাদ দে এখন, গল্প বললে শেষ হবে নেই। আমরা এখন গোলীয় দর্পণের অভিলম্ব অঙ্কন করব। আগে এটা করি, এটা বেশি ইম্পর্টেন্ট। গোলীয় দর্পণের অভিলম্ব অঙ্কন, এগুলো জানতে হবে খুব ভালো করে। আমরা সমতল দর্পণের অভিলম্ব অঙ্কন জানি যে সমতল দর্পণের আপতন বিন্দুতে লম্ব হচ্ছে ওই দর্পণের অভিলম্ব। কিন্তু গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা অভিলম্ব কেমন করে টানবো, দেখো কেমন করে টানিব। দেখ, এটা যে কোনো গোলীয় দর্পণ নিচ্ছি। আচ্ছা, অবতলে নিলাম, এটা অবতল দর্পণ নিলাম। এখানে একটা প্রধান অক্ষ টানতে হবে, যা যা করতে হবে সবই করতে হবে, বাদ হয়ে যাবে কিছু। এটা গোলীয় দর্পণ আর এটা গোলীয় দর্পণের প্রধান অক্ষ। এখানে কিছু রশ্মি আমি পাঠাবো,
প্রধান অক্ষের সমান্তরাল। মন দিয়ে ছবি শত ছবি উদাহরণ ছবি সব প্রধান অক্ষের সমান্তরালে আমি রশ্মি পাঠিয়েছি। তাহলে এই বিন্দুটা হচ্ছে এখন আমার আপতন বিন্দু। यस, এই বিন্দু হচ্ছে আমার এখন আপতন বিন্দু। তাহলে অভিলম্বটা কোথায় টানতে হয় বাবা? না, অভিলম্বটা স্যার আপতন বিন্দুতে টানতে হয়। কিন্তু যেহেতু আপতন বিন্দুটা এখন একটা কার্ভ সারফেসের উপর আছে, আপতন বিন্দুটা এখন একটা গোলীয় তলের উপর আছে, আর গোলীয় তলের উপর লম্ব টানা সব সম্ভব নয়। তাহলে আমরা এখানে অভিলম্ব পাবো কি করে? আমরা এরপরে যাকে খুঁজবো তার নাম হচ্ছে, আচ্ছা এখানে কি ফোকাসটা দেখিয়ে দিই আগে। প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করিবে সেটি হচ্ছে মুখ্য ফোকাস। সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো সেটি হচ্ছে ফোকাস। এবারে এই গোলীয় দর্পণটা কোনো না কোনো গোলকের অংশ বিশেষ, আর গোলীয় দর্পণটি যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে কি বলে? বক্রতা কেন্দ্র। আবার বলছি, কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলে। তাহলে প্রত্যেকটি গোলীয় দর্পণের একটি করে বক্রতা কেন্দ্র অবশ্যই থাকবে, সেটা উত্তল দর্পণ হোক আর অবতল দর্পণ হোক। কারণ উত্তল দর্পণ এবং অবতল দর্পণ উভয় দর্পণই কোনো না কোনো গোলীয় কোনো না কোনো গোলকের অংশ বিশেষ। তাহলে আমরা যদি এই গোলকটার অংশটা এই কেন্দ্রটা খুঁজতে যাই তাহলে এটা মনে মনে আমরা এটাকে গোলক হিসাবে ভেবে নিতে পারি। তাহলে এটা কেন্দ্রটা মেবি এখানে হবে। তাহলে গোলীয় দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। এটা আমরা আগে পড়েছি, সংজ্ঞা লিখেছি, ছবিও দেখেছি। তাহলে এই বিন্দুটা বলতে পারি আমি এখন বক্রতা কেন্দ্র, এবং এটাকে বক্রতা কেন্দ্র কি দ্বারা প্রকাশ করা হয়? বক্রতা কেন্দ্রকে প্রকাশ করা হয় সি দ্বারা। এটা ও, এটা এ, এটা সি, আর এটা একটা পি কিউ রশ্মি, আর কিউ হচ্ছে আপতন বিন্দু। কিউ বিন্দু হচ্ছে আপতন বিন্দু। এখন আমাকে আপতন বিন্দুতে অভিলম্ব অঙ্কন করতে হবে। তাহলে আমার কাছে এখন আছে দুটো বিন্দু, এক আপতন বিন্দু আর দুই বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র এটা বলবো আমরা বক্রতা কেন্দ্র। এই সি বিন্দুটাকে বলবো আমরা বক্রতা কেন্দ্র। অভিলম্ব আঁকার সময় দুটি কথা মনে রাখবি, দুটি জিনিসের গোলীয় দর্পণের অভিলম্ব অঙ্কন করতে হলে দুটো বিন্দুর প্রয়োজন, এক আপতন বিন্দু, দুই বক্রতা কেন্দ্র। কারণ আপতন বিন্দু আর বক্রতা কেন্দ্রের সংযোগকারী সরল রেখা হলো ওই দর্পণের অভিলম্ব, ওই আপতন বিন্দু। এরকম যত আপতন বিন্দু আসবে তত অভিলম্ব আসবে। তাহলে অভিলম্ব কোনটা? আপতন বিন্দু এবং বক্রতা কেন্দ্রের সংযোগকারী সরল রেখা হচ্ছে ওই বিন্দুর অভিলম্ব। তাহলে আমরা এখন অভিলম্বটা পেয়ে গেছি, অভিলম্বটা আমরা শুধু এখন যোগ করে দেবো। তাহলে কোনটা অভিলম্ব? সি হচ্ছে বক্রতা কেন্দ্র আর কিউ হচ্ছে আপতন বিন্দু। সি আর কিউ কে যদি আমরা যোগ করে দিই তাহলে সেটা হবে আমাদের অভিলম্ব। আমি ডট ডট করে দিলাম, এটা হচ্ছে আমাদের অভিলম্ব। তাহলে এটা লিখবো রে, এটা অভিলম্ব, বুঝতে পারছিস তো? এখানে লিখবো, এই উপরে লিখবো
এটা হচ্ছে আমাদের অভিলম্ব। তাহলে অভিলম্ব অঙ্কন করতে হলে আমাদের দুটি বিন্দুর প্রয়োজন, এক আপতন বিন্দু আর দুই বক্রতা কেন্দ্র। এই বক্রতা কেন্দ্র সি এবং আপতন বিন্দু কিউ, এই দুজনার সংযোগকারী সরল রেখাই হচ্ছে গোলীয় দর্পণের ওই বিন্দুর অভিলম্ব। কিউ আপতন বিন্দুর অভিলম্ব হচ্ছে সি কিউ। কিউ কিউ আপতন বিন্দুর অভিলম্ব হচ্ছে সি কিউ। সি কিউ হচ্ছে অভিলম্ব। কারণ অভিলম্ব পাওয়া গেলে পরেই আপতন কোণ পাওয়া যাবে এবং প্রতিফলন কোণও পাওয়া যাবে। অভিলম্ব পাওয়া গেলে পরেই আমরা আপতন কোণ এবং প্রতিফলন কোণ নির্ণয় করতে পারবো। আর অভিলম্ব যদি আমরা বের করতে না পারি তাহলে আমরা আপতন কোণ আর প্রতিফলন কোণ নির্ণয় করতে পারবো না। আমরা এরপরে হার্ডার টপিকের দিকে এগিয়ে যাচ্ছি। যত বেশি এগিয়ে যাব তত আমাদেরকে এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে মনে রাখতে হবে ভালো করে। তাহলে বোঝা গেছে সবাইকার অভিলম্ব বিষয়টা কি? পরিষ্কার ক্লিয়ার হয়েছে? আমরা একটু ছোট্ট করে ডেফিনেশনের মতো করে লিখে নেব যে আপতন বিন্দু এবং বক্রতা কেন্দ্রে সংযোগকারী রেখা বা সরলরেখা, সরলরেখাই হবে সবসময়। সংযোগকারী রেখা হলো অভিলম্ব। ঠিক আছে? পরিষ্কার হয়ে সবাইকার? ক্লিয়ার হয়েছে? এতটা পর্যন্ত ক্লিয়ার হওয়ার পর আমরা একটা জ্যামিতিক প্রমাণে চলে যাব। এই জ্যামিতিক প্রমাণ করতে গিয়ে তুই বুঝতে পারবি তুই জ্যামিতি কতটা ভালো জানিস। কারণ আলোর প্রত্যেকটি প্রমাণ জ্যামিতির উপর নির্ভর করছে। যার জ্যামিতি যত ভালো রেডি আছে সে আলোর প্রমাণ তত ভালো করতে পারবে। কারণ আলোর প্রমাণের মধ্যে ফিজিক্সের কোনো পার্টই নেই। আলোর প্রত্যেকটা প্রমাণের ক্ষেত্রে ফিজিক্সের কোনো পার্টই নেই। শুরুটা হবে ফিজিক্স দিয়ে, শেষে সিদ্ধান্তটা ফিজিক্সের, কিন্তু মাঝে ক্যালকুলেশনটা পুরোটাই অঙ্কের জ্যামিতি। কি বললাম বুঝতে পারলি তো? তাহলে আমরা কিন্তু এরপরে একটা ছোট্ট প্রমাণে যাচ্ছি। প্রমাণটা আলোরই প্রমাণ, আলোর পরীক্ষাতে মানে আলোর প্রশ্নেই পড়বে, কিন্তু প্রমাণটা প্রমাণ করা হবে অঙ্কের পদ্ধতিতে। মনে রাখবি ফিজিক্সের যে কোনো প্রমাণের যে ক্যালকুলেশন পার্টটা থাকে সেই ক্যালকুলেশন পার্টটা কিন্তু অঙ্কের পার্ট, ওটার সাথে ফিজিক্সের কোনো সম্পর্ক নেই। যে ফিজিক্সের অঙ্ককে ক্যালকুলেশন করছিস তো ফিজিক্সের কোনো পদ্ধতি আছে ক্যালকুলেশন করা? অঙ্কের পদ্ধতিতেই হবে। ভেক্টর এটা অঙ্কেরই পদ্ধতি, ভেক্টর পদ্ধতিটা অঙ্কেরই পদ্ধতি। ফিজিক্সে ব্যবহার করা হয়, অঙ্কেও ব্যবহার করা হয়। ভেক্টর অঙ্কেও আছে, ফিজিক্সেও আছে। তো আমরা এখন ওই প্রমাণটাতে যাব। এতদূর অবধি সবাইকার সবকিছু ঠিকঠাক হয়েছে? আচ্ছা, দেখ সবাই বলেছে পরিষ্কার হয়েছে, ভাঁড়ও বলেছে, ভাঁড় বলছে ক্লিয়ার আছে একদম, ভাঁড় পুরো ফাঁকা, ভাঁড় বলছে স্যার পুরো ক্লিয়ার, ভাঁড় ফাঁকা হয়ে গেছে, ভাঁড় জল ঢেলে দেবো, ফাঁকা ভাঁড়ে দিয়ে একটা সুপারি হর্তুকি একটা আম করলো, লক্ষ্মী ঠাকুরের কাছে যে বসিয়ে দেবো তোকে ভাঁড়টাকে। চ হেডিংটা কর। হেডিংটা এরকম হবে, ফোকাস দূরত্ব।
জানা আছে তো নাকি না জানিয়ে বলছি? ফোকাস দূরত্ব, অবশ্যই ফোকাস দূরত্ব আমরা বলেছি কি বলবো, ও বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কি বলেছে? দর্পণের মেরু, দর্পণের মেরু আর বক্রতা কেন্দ্রের মধ্যে যে দূরত্ব তাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। বা বলতে পারি গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধই হলো ওই গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। দুটো ভাবে বলতে পারি আমরা বক্রতা ব্যাসার্ধ কাকে বলে। এক, গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকেই বক্রতা ব্যাসার্ধ বলে। আর দুই, বক্রতা কেন্দ্র এবং গোলীয় দর্পণের মেরু এর সংযোগকারী সরল রেখাই হলো বক্রতা ব্যাসার্ধ। দুই, ফোকাস দূরত্ব কাকে বলে? কোন গোলীয় দর্পণের মেরু এবং মুখ্য ফোকাসের দূরত্বই হলো ফোকাস দূরত্ব। দর্পণের মেরু এবং মুখ্য ফোকাস, তাহলে মেরু থেকে মুখ্য ফোকাস ফোকাস দৈর্ঘ্য, আর মেরু থেকে বক্রতা কেন্দ্র বক্রতা ব্যাসার্ধ। ওকে, তাহলে ফোকাস দূরত্ব ও লিখবো আমরা বক্রতা ব্যাসার্ধের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। বলছি গোপাল ভাঁড়, চুপচাপ থাক, ভাঁড় ফুটা করবো ঠুকে। কারণ প্রশ্নটা হচ্ছে বিরাট বড়। কিরকম না, একবার এই প্রমাণটা অবতল দর্পণের ক্ষেত্রে করতে হবে, আর এই প্রমাণটা একবার উত্তল দর্পণের ক্ষেত্রে করতে হবে। আমি প্রথম থেকেই বলেছি যে আমরা যা কিছু করব এরা দু ভাই, গোলীয় দর্পণরা দু ভাই, মানে গোলীয় দর্পণ ভদ্রলোকটি দুটি ছেলে, একটি হচ্ছে অবতল দর্পণ, একটি উত্তল দর্পণ। তাহলে গোলীয় দর্পণ মহাশয়ের যা সম্পত্তি তা কারা ভাগ হবে? তা সমান দুভাগে ভাগ হবে গোলীয় অবতল দর্পণ আর উত্তল দর্পণের। তাহলে যা কিছু উত্তল দর্পণ পাবে তাই তাই গোলীয় অবতল দর্পণও পাবে, কারণ গোলীয় দর্পণের দুটি সন্তান, উত্তল দর্পণ অবতল দর্পণ, এবং গোলীয় দর্পণের যা কিছু সম্পত্তি তা সমান ভাগে ভাগ হয়েছে। তাই যা কিছু উত্তল দর্পণের ক্ষেত্রে আসবে তাই সবকিছু অবতল দর্পণের ক্ষেত্রেও আসবে। এটা আমাদের কিন্তু মেনে নিতে হবে যে আমরা সর্বদা উত্তল দর্পণ এবং অবতল দর্পণ সবকিছুর ক্ষেত্রে ঘটনাটা বুঝবো। তাহলে প্রথম প্রমাণটা শোন, একটা প্রমাণ করো, দুটো ছবি দুটো প্রমাণ, ঘুমিয়ে না কেউ। দেখ, প্রথমে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণটা করব। রাজি সবাই? অবতল দর্পণের ক্ষেত্রে চ ফুটা করা পরে আগে এগুলো কর। বলছে পেটটা ফুটা করবো, খাবার খাবো কি করে? ভাঁড়, ভাঁড়ের বুদ্ধি না, ভাঁড় তো ওই জন্য ভাঁড়ের বুদ্ধি থেকে ভাঁড় হতে হবে। খুব সুন্দর করে অবতল দর্পণের ছবিটা
এটা একটা অবতল দর্পণ। আমি যখন আঁকবো তখন কিছু দেখতে পাবি না, আমার আঁকা শেষ হলে পরে দেখতে পাবি। এটা একটা অবতল দর্পণ, এম এম ডট। স্কেলটা কোথায় গেল? পড়ে যায় নাকি রে? এরপর অবতল দর্পণে আমরা একটা প্রধান অক্ষ টেনে নেব। এটা হচ্ছে অবতল দর্পণের প্রধান অক্ষ। এরপর আমরা এখানে ফোকাস আর বক্রতা কেন্দ্র, তাহলে এটা যে গোলকটার অংশ ছিল সেই গোলকটার কেন্দ্র ছিল, তো চেক করে নি কেন্দ্রটা কোথায় ছিল। এই গোলকটার কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। গোলকটার কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র, তাই ওটার নাম আমরা সি লিখে দিলাম, সি। তোরা একটু দূরে করবি, ছবিটা আঁকতে সুবিধা হবে। এরপরে আমরা একটা রশ্মিকে প্রধানত এই গোলীয় দর্পণের উপর আপতিত করছি। প্রধান অক্ষের সমান্তরালে একখানা রশ্মিকে আমরা পাঠালাম। আমরা জানি সমান্তরাল রশ্মি প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হবে সেটা হচ্ছে ফোকাস। এক মিনিট। এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, যে বিন্দুতে ছেদ করে তার নাম এফ বা মুখ্য ফোকাস। এরপর আমরা রশ্মিটার নাম দেব পি কিউ আর কিউ আর। সি বক্রতা কেন্দ্র, এফ মুখ্য ফোকাস, কিউ আপতন বিন্দু। তাহলে অভিলম্ব কোথায়? অভিলম্ব কার কার সংযোগকারী সরলরেখা অভিলম্ব? বক্রতা কেন্দ্র আর আপতন বিন্দু। আমি এখন বক্রতা কেন্দ্র আর আপতন বিন্দুকে মিলিয়ে দেব। ওটা হচ্ছে আমাদের অভিলম্ব। এটা হচ্ছে মেরু। তাহলে মেরু থেকে বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, মেরু থেকে ফোকাস, ফোকাস দৈর্ঘ্য। মেরু থেকে ফোকাস, ফোকাস দৈর্ঘ্য। মনে থাকবে সবাইকার? হচ্ছে কমেন্ট করিস না, পড়ার সময় নেই আমার। এই হচ্ছে ছবি, এটা কিন্তু অবতল দর্পণের জন্য। এখানে আমি তো আবার বলে দিই, পি কিউ আপতিত রশ্মি, কিউ আর প্রতিফলিত রশ্মি, সি বক্রতা কেন্দ্র, কিউ আপতন বিন্দু, ও মেরু।
ও এফ ফোকাস দৈর্ঘ্য, ও সি বক্রতা ব্যাসার্ধ। কমপ্লিট সবকিছু। আর এম এম ডট অবতল দর্পণ। দেখো এই ছবিটি কিন্তু সুন্দর করে আঁকতে হবে। প্রমাণটা ভালো করে বোঝার চেষ্টা কর, অযথা না বকবক করে। সবাইকার ছবিটা হয়েছে? ছবিটা হয়ে গেলে সবাই আমাকে ডান করো। এরপরে এই প্রমাণটা করতে গেলে যে কোনো প্রমাণের ক্ষেত্রে মনে রাখবি আগে ধরা যাক বলতে হয়, ধরা যাক বা মনে করি, তারপরে অঙ্কন বলতে হয়, তারপরে প্রমাণে যেতে হয়। তো এখানেও আমরা প্রথমে ধরা যাক অঙ্কনটা একসাথে বলে দেবো, দেন শেষে আমরা প্রমাণে যাব। তো শুরু করো। ছবি অনুযায়ী ভাষাগুলো হবে, সব সময় ছবির সাথে কথাগুলো মেলাতে থাকবি, কারণ পরীক্ষার সময় তুমি আগে ছবি অঙ্কন করবে, দেন সেই ছবি থেকে দেখে দেখে লেখাটা লিখবে। তো লেখাটা এমন করে বুঝতে থাক যেন যে কোনো সময় ছবিটা নিজে এঁকে তুই লেখাটা লিখতে পারিস। আমি যে লেখাটা লিখছি হুবহু সেটাই লিখতে হবে, এমন কোথাও লেখা নেই। আমি জাস্ট ছবিটা দেখে কেমন করে লিখতে হয় একটা স্ট্যাটাস দিয়ে দিচ্ছি যে এইভাবে লিখতে হয়। তুমি সেখান থেকে নিজে ছবিটা দেখে ছবিটা এঁকে নিজে বুঝে নিজের থেকে লিখবে যে হ্যাঁ এই কথাগুলো এখানে দিতে হবে, এই রকম ভাবে দিতে হবে, এমন কোথাও লেখা নেই। নিজের ভাষায় সব সময় বিজ্ঞান লিখবি নিজের ভাষায়, কিন্তু টপিক চেঞ্জ করে দিস না, থিসিস চেঞ্জ করে দিস না। তাহলে শুরু করো। লেখ যে এম ও এম ডট একটি ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ। একটি ক্ষুদ্র উন্মেষযুক্ত অর্থাৎ এম এম ডটটা ছোট, একটি ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ পূর্ণচ্ছেদ। সি কমা এফ কমা ও হলো সি কমা এফ কমা ও হলো যথাক্রমে সিটা কি বলে কেন্দ্র মানে বক্রতা কেন্দ্র, এফটা কি বলে ফোকাস, আর ওটা কি বলে মেরু। পূর্ণচ্ছেদ। এবারে ও থেকে সি, ও সি বক্রতা ব্যাসার্ধ, ওসি বক্রতা ব্যাসার্ধ। ওকে, পূর্ণচ্ছেদ। প্রধান অক্ষের সমান্তরাল একটি রশ্মি পিকিউ। প্রধান অক্ষের সমান্তরাল একটি রশ্মি পিকিউ। প্রধান অক্ষের সমান্তরাল একটি রশ্মি পিকিউ। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি একটি পিকিউ। পূর্ণচ্ছেদ। আচ্ছা পিকিউ দর্পণের কিউ বিন্দুতে আপতিত হয়েছে। পিকিউ দর্পণের কিউ বিন্দুতে, এগুলো নিজে লিখতে পারবি, আপতিত হয়েছে। সবকিছু সঠিক সঠিক বলছি তো। পি কিউ রশ্মিটা কিউ বিন্দুতে দর্পণের উপর আপতিত হয়েছে, এটা কিউ বিন্দু, এটা পূর্ণচ্ছেদ। এক্ষেত্রে রশ্মিটি প্রতিফলনের পর এক্ষেত্রে রশ্মিটি প্রতিফলনের পর
এর এক্ষেত্রে রশ্মিটি প্রতিফলনের পর ফোকাস এফ এর মধ্য দিয়ে কিউআর পথে যায়। পর ফোকাস এফ এর মধ্য দিয়ে কিউআর পথে যায়। কিউআর পথে যায়, ঠিক আছে, পূর্ণ হচ্ছে। কিউ সি যোগ করা হলো, কিউ ও সি যোগ করা হলো, পূর্ণ হচ্ছে। সি কিউ রেখা অবিলম্ব, তো সি কিউ রেখা কিউ বিন্দুতে দর্পণের উপর লম্ব, দর্পণের উপর লম্ব হবে। কারণ সি কিউ দর্পণের বক্রতা ব্যাসার্ধ, কারণ সি কিউ দর্পণের বক্রতা ব্যাসার্ধ। ওই দর্পণটা যে গোলকের অংশ, সে গোলকের ব্যাসার্ধ হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। সব ব্যাসার্ধ সমান, তো সি ও এটাও যখন বক্রতা ব্যাসার্ধ, সি কিউ এটাও বক্রতা ব্যাসার্ধ, সি এম এটাও বক্রতা ব্যাসার্ধ, সি এম ডট এটাও বক্রতা ব্যাসার্ধ। কারণ একটা গোলকের সকল ব্যাসার্ধই সমান। এতটা লেখা হলে পরে ডান করো, ক্লিয়ার করো, নেক্সট করো, যা খুশি করো। এই লেখাটা কিন্তু অবশ্যই, এই লেখাটা কিন্তু অবশ্যই প্রমাণ করার পূর্বে খাতায় লিখতেই হবে। লেখাটা এমন কিছু কঠিন নয়। তুমি যদি ছবিটা তুমি নিজে এঁকেছো, তাহলে লেখাগুলো তুমি নিজেই লিখতে পারবে। কারণ এই ক্ষেত্রে লেখাগুলো মুখস্থ করতে হবে না, মনেও রাখতে হবে না। ছবিটি দেখে দেখে শুধু বলে দেওয়া, ছবির সাথে ম্যাচ করে। এই যে এম ও এম একটি ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ, এম ও এম একটি ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। সি এফ ও হলো যথাক্রমে কেন্দ্র, ফোকাস ও মেরু। সি এফ আর ও হলো কেন্দ্র, ফোকাস আর মেরু। ও সি বক্রতা ব্যাসার্ধ, ও সি বক্রতা ব্যাসার্ধ। প্রধান অক্ষের সমান্তরাল একটি রশ্মি পিকিউ, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি পিকিউ দর্পণের কিউ বিন্দুতে আপতিত হয়েছে, দর্পণের কিউ বিন্দুতে আপতিত হয়েছে। এক্ষেত্রে রশ্মিটি প্রতিফলনের পর ফোকাস এফ এর মধ্য দিয়ে কিউআর পথে যায়। রশ্মিটি প্রতিফলনের পর এফ এর মধ্য দিয়ে কিউআর পথে যায়। কিউ ও সি যোগ করা হলো, কিউ সি যোগ করা হলো। সি কিউ রেখা কিউ বিন্দু দর্পণের উপর লম্ব, সি কিউ রেখাটা কিউ বিন্দুতে দর্পণের উপর লম্ব। আমরা একটু আগে লম্ব অঙ্কন করেছি। কারণ সি কিউ দর্পণের বক্রতা ব্যাসার্ধ, কারণ সি কিউটা হচ্ছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ। ও যদি আপতন বিন্দু হয়, সি ও অভিলম্ব। কিউ যদি আপতন বিন্দু হয়, সি কিউ অভিলম্ব। এম ডট যদি আপতন বিন্দু হয়, সি এম ডট অভিলম্ব। এম যদি আপতন বিন্দু হয়, সি এম অভিলম্ব। বক্রতা ব্যাসার্ধ সর্বদা ওই বিন্দুতে অবিলম্বই হয়। বক্রতা ব্যাসার্ধ পরিধির উপর ওই বিন্দুতে সর্বদা অবিলম্বই হয়। ওকে, আমি এটা মুছতে তো হবে আমাকে, তাহলে প্রমাণ করব কোথায়? ছোট বোর্ড, এসব প্রমাণের জন্য পুরো দেওয়াল জুড়ে বোর্ডের প্রয়োজন। প্যাটরা বোর্ড গুলো কিছুই হবে না। তোদের স্কুলে তো বলছিস বোর্ড ছাড়াই পড়ি দে। এরকম অনেক ক্লাস হচ্ছে, স্কুলে ক্লাস হচ্ছে, অনেক টিউশনে ম্যাথ ক্লাস হচ্ছে উইদাউট বোর্ড। বলে সব ভালো ছেলে পড়ে, ওদিকে বলছে বোর্ডের দরকার নেই, মুখে মুখে বলে দিলে হয়।
আমি স্যারটা বললাম, আমি ওগুলো পড়তাম না, ছেড়ে দিতাম। আচ্ছা, এরপর প্রমাণে চলে আসবো। আলাদা করে প্রমাণ লেখার দরকার নেই, ওটা জ্যামিতি নয়, জ্যামিতির মতো। এরপর লেখো প্রতিফলনের নিয়ম অনুসারে, সাথেই চলছে প্রতিফলনের নিয়ম। প্রতিফলন নিয়ম কি শিখিয়েছিল আমাদেরকে? আপতন কোণ প্রতিফলন কোণ সর্বদা সমান, আপতন কোণ প্রতিফলন কোণ সর্বদা সমান। তাহলে প্রতিফলনের নিয়ম অনুসারে দুটো কোণ সমান হবে। কারণ আপতন কোণের নামটা কি বটে? এটা হচ্ছে আপতন কোণ, আর এইটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণের নামটা এখানে আমরা দেবো পি কিউ সি। ছবি অনুযায়ী মিলাবে বাবা। পি কিউ সি সমান প্রতিফলন কোণ সি কিউ আর দিতে পারিস, বা আর কিউ সি দিতে পারিস, বা এফ টাকেও নিতে পারিস। এফ কিউ সি আমার কিউ, একবার পি কিউ সি, আর একবার এফ কিউ সি। কারণ প্রতিফলন নিয়ম অনুসারে আপতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সর্বদা সমান হয়। ব্র্যাকেটে লিখে দিবি এখানে আপতন কোণ সমান প্রতিফলন কোণ। কারণটা জ্যামিতিতে তাই কিছু লিখলে তা ব্র্যাকেটে কারণ দিতে হয়, কেন এটা সমান হলো, কেন এটা অসমান হলো, কেন এটা লম্ব হলো, কেন এটা সমান্তরাল হলো, সব শর্ত দিতে হয় ব্র্যাকেটে, এখানেও দিতে হবে। নেক্সট, আবার পি কিউ ও সি ও সমান্তরাল, পি কিউ সি ও সমান্তরাল, সি কিউ ভেদক। পি কিউ আর সি ও পরস্পর সমান্তরাল, পি কিউ সি ও সমান্তরাল, কারণ একটা আপত্তি রশ্মি একটা প্রধান অক্ষ, তাহলে আপত্তি রশ্মি প্রধান অক্ষ পরস্পর কি ক্ষেত্রে সমান্তরাল। তাহলে দুটো সমান্তরাল সরলরেখা আর মাঝে একটা ভেদক, ওদের কোণগুলো কি হবে? কোণগুলো হবে সমান। তাহলে লিখবো আবার পি কিউ ও সি ও সমান্তরাল এবং কিউসি ভেদক, এবং কিউসি ভেদক বা ছেদক, কিউসি ছেদক লিখে দে, কিউসি ওদের ওদের ছেদক হওয়ায় কি কোণ? একান্তর কোণ। বাবু এটা কি কোণ? এই দুটো কোণ, এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ। তাহলে এখানে কোন কোন কোণটা একান্তর কোণ? এই একটা কোণ আর এই একটা কোণ, এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ। তাহলে লিখবো আমরা অতএব কোণ নাম বল, এই কোণটার নাম বল পি কিউ সি, পি কিউ সি সমান এই কোণটার নাম বল এফ সি কিউ বা কিউ সি এফ, যা খুশি, কিউ সি। ব্র্যাকেটের কারণ আমি বলেছি ফিজিক্সের পার্ট শেষ হয়ে গেছে, জ্যামিতি শুরু হয়ে গেছে। একান্তর কোণ, একান্তর কোণ। এবারে দেখ এখানে কোণ PQC সমান কোণ FQC, আর এখানে কোণ PQC সমান কোণ CQF। তাহলে এটা যদি 1 নম্বর হয় আর এটা যদি 2 নম্বর হয়, 1 আর 2 থেকে কি পাচ্ছি? 1 এবং 2 নম্বর থেকে পাওয়া যায় এই দুটো সমান, তার মানে এই দুটো সমান।
অতএব নিচে লিখে দেব কোণ এফ কিউ সি সমান কোণ কিউ সি এফ। হচ্ছে এফ কিউ সি সমান সি কিউ এফ। বুঝতে পারলি কি বললাম? এই এফ কি সি, এফ কিউ সি, এফ কিউ সি মানে এই কোণ। আচ্ছা এই কোণটা সমান কিউ সি এফ, কিউ সি। একটা ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজটা কি ত্রিভুজ? কি ত্রিভুজ বল রে বাপ? সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং ওই কোণ সংলগ্ন বাহুগুলো সমান হবে। সুতরাং এফ কিউ সমান এফ সি, এফ কিউ সমান এফ সি, এফ কিউ সমান এফ সি। এই যে দেখ দেখ ছবিটা বুঝি দেখ, এটা এফ, এটা সি, এটা কিউ, তাহলে এখানেও এটা সমবাহু ত্রিভুজ। এখান থেকে কি আসবে? এই দুটো কোণ যেমন সমান এসেছিল একই রকম ভাবে এখান থেকে আসবে এফ কিউ সমান এফ সি। ঠিক আছে? কোণ সংলগ্ন বাহুদ্বয় সমান হবে বা কোণের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। তাহলে এফ কিউ সমান এফ সি। এত দূর পর্যন্ত হলে পরে ডান ক্লিয়ার? যার যা লেখার আছে লেখো। এতটা বোঝা গেছে? এক নম্বরে প্রতিফলনের নিয়ম অনুযায়ী, দু নম্বরে ভেদকের নিয়ম অনুযায়ী একান্তর কোণ পেলাম কিউ কোণ, কিউ 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 কিউ। এই যে পি কিউ সি এফ, এই কোণটা সমান। এটা হচ্ছে একান্তর কোণ, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আমি একটু মুছি। কি কি পেয়েছি আমরা তো নোট করে রেখেছি খাতাতে। এরপর আমরা চলে যাব, দেখ আমরা বলেছিলাম যে এই দর্পণটা উন্মেষটা খুব ছোট, খুব ক্ষুদ্র। এইটা যদি এরকম হয়, উন্মেষটা খুবই ছোট ধরে নিচ্ছি, তাহলে লিখবো আমরা যেহেতু দর্পণের উন্মেষ খুব ক্ষুদ্র, যেহেতু দর্পণের উন্মেষ খুব ক্ষুদ্র, তাই কিউ ও ও বিন্দু দুটি খুব কাছাকাছি থাকবে, খুব কাছাকাছি। যেহেতু দর্পণের উন্মেষ খুব ক্ষুদ্র, ধর এম ডটটা আরো ছোট, তাহলে আমার বক্তব্য এটা যদি ও হয় তাহলে এটা কিউ একদম কাছাকাছি।
সেক্ষেত্রে দেখ ভালো করে আমি কি জেনেছি, সেক্ষেত্রে দেখ একটা সিও আর একটা সিকিউ, সিও আর সিকিউ এর মধ্যে কোনো পার্থক্য থাকবে কি? উন্মেষটা খুব ক্ষুদ্র হলে সিও সমান সিকিউ হয়ে যাবে, উন্মেষ খুব ক্ষুদ্র হলে সিও সমান সিকিউ হয়ে যাবে। এতটা লিখ আসছে। দেখ তাহলে উন্মেষ যদি খুব ছোট হয় তাহলে সি এই ও আর কিউ বিন্দু যদি খুব কাছাকাছি হয়, কিউ আর ও যদি খুব কাছাকাছি বিন্দু হয় তাহলে আমরা সি থেকে কিউ এর দূরত্ব আর সি থেকে ও এর দূরত্ব প্রায় সেম হবে। তাহলে লিখে নেব এই কথাটা পূর্ণচ্ছেদ দিয়ে, কাছাকাছি থাকবে। সেক্ষেত্রে সি থেকেও বলতে পারিস আবার এফ থেকেও বলতে পারিস, और এটাও বলতে পারিস FO সমান FQ, একই জিনিস। সি বিন্দু থেকে ও আর এফ বিন্দু থেকে ও, ব্যাপারটা তো ওই লাইনটাই পড়ছে তাই না? তাহলে কাছাকাছি থাকবে, পূর্ণচ্ছেদ দিলে সেক্ষেত্রে FO বা FQ সমান FO ধরা হয়, FQ সমান FO ধরা হয় বা ধরা যায়, ধরা যায়। ওকে, তাহলে FQ সমান FO, আবার আমরা জানি FQ সমান FC। আবার আমরা কি জানি? এটা জানি FQ সমান FC, আর এখন জানলাম FQ সমান FO। অতএব কি বলতে পারি? FO সমান FC, FO সমান FC। এর ছবিতে চলে আসবো কোনটা FO কোনটা FC। দেখ FO সমান FC, তাহলে FO আর FC পরস্পর সমান, তাহলে বুঝতেই পারছি যে CO এর মধ্যবিন্দু হচ্ছে F। একটা সরল রেখা, এই দেখ একটা সরল রেখা CFO, এইটা সমান যদি এটা হয় তাহলে আমরা এই F বিন্দুটা কি বলতে পারি? মধ্যবিন্দু। মানে একটা আর একটা পুরোটার অর্ধেক, একটা অংশ পুরো অংশটার অর্ধেক। তাহলে আমরা নিচে লিখতে পারি এখানে, অর্থাৎ FO সমান হাফ অফ পুরোটা OC, পুরোটার নাম কি? OC বা CO হয়েছে। এবার আমরা এগুলোর নাম রাখবো কিরকম না, এই CO আর FO, এই FO এর নাম রাখবো আমরা স্মল f, কারণ এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, আর CO এর নাম রাখবো আমরা R, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে R আর ফোকাস দূরত্ব হচ্ছে F। ঠিক আছে, তাহলে নিচে লেখ যে দর্পণের ফোকাস দূরত্ব FO সমান স্মল f, আর বক্রতা ব্যাসার্ধ
বক্রতা ব্যাসার্ধ OC সমান R হলে OC সমান R হলে কি দেখা যাচ্ছে F এর জায়গায় বসাবো F, অতএব F সমান half of OC মানে বুঝা গেছে। और যদি আমরা গুণ করে দিই কোনাকুনি কত আসছে R সমান 2F, R equals to 2F। তার মানে বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইনটু ফোকাস দৈর্ঘ্য, বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইনটু ফোকাস দৈর্ঘ্য, বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইনটু ফোকাস দৈর্ঘ্য। লিখে নাও নিচে যে বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইনটু ফোকাস দৈর্ঘ্য, তার মানে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। ক্ষুদ্র গোলীয় দর্পণের ক্ষুদ্র উন্মেষের ক্ষেত্রে, মন দিয়ে শুনবি, গোলীয় দর্পণের ক্ষুদ্র উন্মেষের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, বা বক্রতা ব্যাসার্ধ, ভুল বললাম, ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক বা বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ, বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ বা ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। সব সময় এই কথাটা বলবি, গোলীয় দর্পণের ক্ষুদ্র উন্মেষের ক্ষেত্রে, এত বড় উন্মেষ হলে ঘটনাটা কাজ করবে না, গোলীয় দর্পণের ক্ষুদ্র উন্মেষের ক্ষেত্রে এই প্রমাণটা আমরা প্রমাণ করতে পারি। তাহলে আমরা প্রমাণ করে কি পেয়ে গেলাম, R সমান 2F। তাহলে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধ সম্পর্ক হচ্ছে R সমান 2F, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইনটু ফোকাস দৈর্ঘ্য, বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইনটু ফোকাস দৈর্ঘ্য। বল বোঝা গেছে? যদি বোঝা গেছে তাহলে সবাই ক্লিয়ার করে ব্যাপারটাকে ছেড়ে দেবে, আর এই অবধি থাকবে। দেখ, আমার দীর্ঘ সময় পড়াতে সমস্যা নেই, তোদের দীর্ঘ সময় পড়তে সমস্যা আছে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে পড়ে যাচ্ছি, আমার মনে হয়েছে তোরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে পড়ে যেতে পারছিস না। তোদের দেখ মনোযোগের অভাব কত। আমি কিন্তু মনোযোগ অভাব দিইনি, একটু কোনো দিয়েছি কি? আমি ঘড়িও দেখিনি, তোরা বারবার ঘড়ি দেখছিস। শোন, পড়তে বসে যদি ঘড়ি দেখিস আর খেতে বসে যদি হাঁড়ি দেখিস, তাহলে না হবে খাওয়া না হবে পড়া। খেতে বসেছি বারবার হাঁড়িটা দেখছিস কতটা আছে কতটা রইলো, তাহলে খাওয়া হবে না পেট ভরে। আর যদি পড়তে বসে বারবার ঘড়ি দেখিস তাহলে তোর পড়াও হবে না। তোরা সেটাই করছিস, পড়তে বসে বারবার ঘড়িটাকে দেখছিস। কি হয়েছে? আজ 10 মিনিট যদি বেশি হয়েছে তো ক্ষতিটা কি হয়েছে? কিন্তু দেখ, যখনই আমি 10 মিনিট বেশি পড়ালাম সঙ্গে সঙ্গে দেখ লাইফটা কমে গেল, 18 20 থেকে 15 13 চলে এলো। তার মানে আর বাকিরা নিতেই পারলো না ব্যাপারটাকে। তোরা স্টুডেন্ট, তোদের মনোযোগ থাকাটা বেশি ইম্পর্টেন্ট। আমার মনোযোগ নষ্ট হলো কিন্তু কোনো ক্ষতি হবে না, তুই বুঝতেই পারবি না আমার মনোযোগ নষ্ট হয়েছে, তোর মনোযোগ নষ্ট হলে আমি বুঝতে পারবো। তাহলে আমি যদি আজকে একটু বেশিক্ষণ পড়িয়েছি সেটা তোদেরই তো ভালো। আর এটাকে আমি মাঝখানে ছেড়ে দেবো? একটা প্রমাণ শুরু করেছি, শুরু করতে করতে এই অবধি এসছে 9:30 বেজে গেছে। আমি তো স্কুলের টিচার নই যে ঘন্টা পড়ে গেছে আমার বেরিয়ে যেতে হবে। এখানে তো পার্থক্য, এখানে ঘন্টাও পড়বে না আর আমার বেরিয়ে যাওয়ার কেস নেই। তা এখানে এসে তো আমি ছেড়ে দিতে পারি না, আমার তো এখানে পর্যন্ত টানতেই হবে। তাতে সময় যাই লাগুক আমাকে তো শেষ করতে হবে। টপিক যখন শুরু হয়ে গেছে শেষ না করে ছাড়া যাবে না। ওকে, আজকে এই অবধি রইলো, পরের দিন আমরা নেক্সট প্রমাণটা করব। এই প্রমাণটা হলো অবতল দর্পণের ক্ষেত্রে। আজকের প্রমাণটা হয়েছে আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে, নেক্সট যে প্রমাণ হবে আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে। সেম প্রমাণ, সেম উত্তর আসবে, ছবি আলাদা হবে, প্রমাণটা আলাদা হবে। ওকে, চলো বাই। ওকে।